হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই যে হচ্ছে হচ্ছে। হচ্ছে হচ্ছে হচ্ছে। ঠিক আছে। স্ক্রিন শেয়ারও দিয়ে দিই, আচ্ছা দেখ। স্ক্রিন কি দেখা যায় কিনা। হোস্ট ডিজেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং, তো একটু এনাবল করতে ওই যে এতে অপশনে গিয়ে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। হচ্ছে না কেন? এখানে তো কোনো অপশন পাচ্ছি না। এলাও তো করা মানে এলাও মানে ইয়ে শেয়ার করা যাচ্ছে না। না, করা যাচ্ছে না। আচ্ছা এক মিনিট আমি দেখি একটু। মিটিং তো সেটিংস। অপশন গুলো ঘাইটে দেখ পাবি। ঠিক আছে দেখতেছি আমি। এখানে নাই। সিকিউরিটি থাকার কথা। হ্যাঁ হয়েছে। হয়েছে। হ্যাঁ হয়েছে। স্ক্রিন দেখা যায় না এখন? ওকে। হ্যাঁ দেখা যায়। হ্যাঁ, তাহলে এই যে এই স্লাইডটা বাকি, কাজ করার জন্য। এটা হচ্ছে তাহলে কত নাম্বার স্লাইড? 12 নম্বর স্লাইড। হ্যাঁ, 12 নম্বর স্লাইডে, 12 নম্বর, হ্যাঁ। 12 নম্বর স্লাইডে ওরা যেটা করছে, অ্যাসেট 2 এবং অ্যাসেট 3 কে নিয়ে আসছে। তাহলে আমাদের অ্যাসেট 2 এর রিটার্ন ছিল 16%, 10% আর 4%। ওরা জাস্ট একটা নিউমেরিক্যাল এক্সাম্পল নিয়ে আসছে। বলছে যে আমি যদি $1 আমার কাছে থাকে, আমার হাতে আছে মাত্র $1, তাহলে আমি যদি অ্যাসেট 2 তে ইনভেস্ট করি, সেটা কত হয়ে আসবে? ফেরত ফেরত আসবে 1.16। এই 16%, 10%, 4% কই পাইলাম? এই যে শুরুর দিকের যে তিনটা অ্যাসেট ছিল, এই যে 16, 10, 4, এই যে অ্যাসেট 2, 2, ঠিক আছে, অ্যাসেট 2 কে ওরা পিক করছে, এবং অ্যাসেট আরেকটা কোনটাকে নিছে জানি, অ্যাসেট 3 কে নিছে। তাহলে 3 এর রিটার্ন কত? 1, 10, 19%। এই যে 1, 10, 19। জাস্ট একটা নিউমেরিক্যাল এক্সাম্পল আনলো যে $1 যদি আমার কাছে থাকে, তাহলে আমি যদি অ্যাসেট 2 তে ইনভেস্ট করি পাবো কত? 1.16। এভারেজ হইলে, মার্কেটের অবস্থা এভারেজ হইলে আমি পাবো 1.10, পুর হইলে 1.04। এই অ্যাসেট 2 এর জন্য তো আমি চাইলেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন ক্যালকুলেশন করতেই পারি, তাই না? আচ্ছা, অ্যাসেট 3 তে আমি যদি $1 ইনভেস্ট করি, সেখানে আমি পাবো 1.01, 1.10 পাবো, এভারেজ হইলে, পুর হইলে পাবো 1.19। এটা হচ্ছে আমি আলাদা আলাদা যদি ইনভেস্টমেন্ট করি। আলাদা 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 ইনভেস্ট করলে আমি দেখতেছি যে আমার এই যে ভ্যালুগুলোর মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে, মানে ডিসপারশন আছে, কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। কিন্তু এই দুইটার মধ্যে আলাদা আলাদা ইনভেস্ট না করে আমি যদি এমন করি যে অ্যাসেট 2 তে আমি 60% ইনভেস্ট করব, আমার কাছে তো $1 আছে, $1-এর 60% আমি অ্যাসেট 2 তে ইনভেস্ট করব, আর 40% ইনভেস্ট করবো অ্যাসেট 3 তে, তাহলে আমার রিটার্ন গুলা কেমন হয়? তাহলে রিটার্ন হয়ে যায় 1.10, এটাও 1.10, এটাও 1.10। তার মানে মার্কেটের অবস্থা যাই হোক না কেন, আমি 1.10 টাকা করে পাবো। তাহলে আমার রিস্ক কেমন হচ্ছে? রিস্ক কিন্তু নাই। এমন হবে না, এটা একদম এক্সট্রিম এক্সাম্পল দিয়ে ফেলছে যে একদম রিস্ক জিরো বানায় ফেলছে। এরকম না হইলেও কাছাকাছি দেখা যাবে যে ভ্যালুগুলো থাকতেছে, মানে রিস্ক অনেকটাই কমে যাবে। এখানে তাহলে বোঝানোর কি ট্রাই করলো, যে অ্যাসেট 2 তে আলাদাভাবে $1 ইনভেস্ট না করে, অ্যাসেট 3 তে আলাদাভাবে $1 ইনভেস্ট না করে, দুইটাতেই অল্প অল্প করে ইনভেস্ট করা উচিত, মানে একটা পোর্টফোলিও বানানো উচিত। পোর্টফোলিও বানাইলে কি লাভ? এই যে রিস্কটা কমে যায়, ভ্যালুগুলোর মধ্যে যে উঠানামাটা সেটা কমে যায়। এই গেল এটা 12 নম্বর স্লাইড। এখন হচ্ছে 13 নম্বর স্লাইড। 13 নম্বর স্লাইডে কি আছে? 13 নম্বর স্লাইডে কিছুই নেই, জাস্ট এখানে আবার ওই যে অ্যাসেট 2 আর অ্যাসেট 4, এই দুইটাকে বলতেছে যে এই দুইটার মধ্যে আলাদা আলাদা ইনভেস্ট না করে এই দুইটার কম্বিনেশনে ইনভেস্ট করলে কেমন দাঁড়াবে বিষয়টা। আচ্ছা, এখানে একটা মজা ইয়ার বিষয় আছে, মানে একটু অন্যরকম বিষয় আছে, যে অ্যাসেট 2 কিন্তু মার্কেট কন্ডিশনের উপর ডিপেন্ড করে, আর অ্যাসেট 4, আমরা যে এই যে টেবিলটাতে দেখছিলাম 5টা অ্যাসেট, এর মধ্যে লাস্টেরটা ছিল অ্যাসেট 4। এই অ্যাসেট 4 কিন্তু
মার্কেট কন্ডিশনের উপর ডিপেন্ডেন্ট না, এটা ডিপেন্ডেন্ট রেইনফলের উপর। তার মানে অ্যাসেট 2 এবং অ্যাসেট 4 দুইটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেট, সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেট, একটার সাথে আরেকটার কোভেরিয়েন্স নাই, কোরিলেশন নাই। এভাবে আমরা বলতে পারি অ্যাসেট 3 এর সাথেও অ্যাসেট 4 এর কোনো রিলেশন নাই, অ্যাসেট 5 এর সাথেও অ্যাসেট 4 এর কোনো রিলেশন নাই। তাহলে এখানে ওরা একটাকে নিছে, এখান থেকে অ্যাসেট 2 কে নিছে, আর এখান থেকে অ্যাসেট 4 কে নিল। এই দুইটা যদি আমি ইনভেস্ট করি, দুইটাতে ইনভেস্ট করি, তাহলে আমার অবস্থাটা কি হবে? তখন আমার আউটকাম দাঁড়াবে অনেকগুলা, আউটকাম হবে 9টা। কিভাবে আউটকাম 9টা হবে একটু খেয়াল করলে দেখা যায়। অ্যাসেট 2, অ্যাসেট 2 তে যদি আমি ইনভেস্ট করি আমার একটা পোর্শন, টাকার একটা পোর্শন, মার্কেটের অবস্থা গুড হইতে পারে, তাই না? অ্যাসেট 4, অ্যাসেট 4 এর প্লেন্টিফুল হইতে পারে, মানে বৃষ্টিপাত বেশি হইতে পারে। এমন হইতে পারে না যে গুড, মার্কেটের অবস্থা ভালো হইলো, রেইনফল হইলো বেশি, এটা একটা হইতে পারে। তাহলে আমার রিটার্ন কেমন হবে? 16% আর 16%, মানে 16-র 50%, এই 16-র 50%, তাহলে আমি পাবো 16% অ্যাভারেজ রিটার্ন। আবার এমন হইতে পারে না যে মার্কেটের অবস্থা ভালো, বৃষ্টিপাত হইলো অ্যাভারেজ, তাহলে আমি কত পাবো? 16-র অর্ধেক, মানে 50% ইনভেস্ট যেহেতু করবো, 16-র অর্ধেক মানে 8, 10-এর অর্ধেক মানে 5, তাহলে 5 আর 8-এ 13। আবার হইতে পারে মার্কেটের অবস্থা ভালোই থাকলো কিন্তু বৃষ্টিপাত হইলোই না, পুর, তাইলে আমার রিটার্নটা কেমন হবে? 16-এর অর্ধেক আর 4-এর অর্ধেক, তাহলে এটা দাঁড়াবে 10। এইভাবে এভারেজ হইতে পারে, সাথে প্লেন্টিফুল, এভারেজ 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 পুর, এই তিনটা আউটকাম হইতে পারে। আবার পুর হইতে পারে প্লেন্টিফুলের সাথে, পুর হইতে পারে এভারেজের সাথে, পুর হইতে পারে পুরের সাথে। তাহলে আউটকাম কয়টা দাঁড়াচ্ছে? 9টা। 9টার জন্য কিন্তু 9টা রিটার্ন আছে। এই 9টা রিটার্নকে যদি আমি এভারেজ করি তাহলে পাবো 10% রিটার্ন। আর এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 3.5% রিটার্ন, 3.5%। তাহলে এখানে কি বোঝা গেল? মানে এক কথায় হইতেছে যে আমি যদি একটা সিকিউরিটিতে ইনভেস্ট না করে দুইটা সিকিউরিটিতে ইনভেস্ট করি, এবং এই দুইটা সিকিউরিটি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, ইন্ডিপেন্ডেন্ট কিভাবে? এই অ্যাসেটটা একটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট, এই অ্যাসেটটা অন্য আরেকটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট, এরকম যদি হয় তাহলে আমি আমার রিস্কটাকে অনেকটা কমায় ফেলতে পারি। এই যে 4.9%, 4.9% ছিল ওদের আলাদা আলাদা রিস্ক, আমি যখন এখন দুইটার মধ্যে 50% ইনভেস্ট করলাম, তখন আমার রিস্কটা কমে গেল, রিটার্নটা সেমই থাকতেছে, রিটার্ন কিন্তু কমতেছে না। তার মানে সেম রিটার্নে কম রিস্ক, এটাই তো আমরা চাই, আমাদের রিটার্ন না কমুক, রিস্ক কমে যাক। তো এখান থেকে কি আসবে বলা যাচ্ছে না, হুদাই। এর পরের স্লাইডে কি আছে? পরের মানে 15 নাম্বার 16 নাম্বার স্লাইডে যা আছে এগুলো দেখার দরকার নাই, জাস্ট একটু চোখ বোলায় নিলেই হবে, কিছুই নাই। 16 নাম্বার স্লাইডে, না 17 নাম্বার স্লাইডে এই 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 বক্সটা আছে, এখানেও কিছু নাই। এখানে একটা জাস্ট একটা নিউমেরিক্যাল এক্সাম্পল নিয়ে আসছে, আমরা এতক্ষণ যা আলোচনা করছি সেগুলোর বেসিসেই। যে মাইক্রো নামের একটা শেয়ার মনে হয়, ডেল নামের আরেকটা কোম্পানি, জি নামের আরেকটা কোম্পানি। আমি যদি মাইক্রোতে ইনভেস্ট করি, আমি জানুয়ারিতে পাবো এই পরিমাণ রিটার্ন, ডেলে পাবো এই পরিমাণ রিটার্ন। আচ্ছা ডেল পরে দেখি, মাইক্রোতে জানুয়ারিতে এই রিটার্ন, ফেব্রুয়ারিতে এই রিটার্ন, মার্চে এই রিটার্ন, এভাবে প্রত্যেক মাসে রিটার্ন দেওয়া আছে। তাহলে শুধুমাত্র আমি যদি মাইক্রোতে ইনভেস্ট করি তাহলে আমার এভারেজ রিটার্ন কত? -0.3, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 4.24। ডেলে ইনভেস্ট করলে তাহলে আমার এভারেজ রিটার্ন এটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক বেশি 8। জিইতে ইনভেস্ট করলেও এই যে দেওয়া আছে। আমি আলাদা আলাদা ইনভেস্ট না করে আমি যদি পোর্টফোলিও বানাই, পোর্টফোলিও সাপোজ আমি একটা পোর্টফোলিও বানাইলাম মাইক্রো আর ডেলকে নিয়ে, মাইক্রোতে আমি আমার অর্ধেক টাকা ইনভেস্ট করলাম, ডেলে আমি আমার অর্ধেক টাকা ইনভেস্ট করলাম, তাহলে আমার রিটার্ন হবে এরকম। এগুলো কিভাবে আসছে? মাইক্রো রে 50% দিয়ে গুণ দিছে, যোগ ডেল রে 50% দিয়ে গুণ দিছে, এভাবে আসছে -1.77। এই যে অ্যাভারেজ রিটার্ন গুলা, এগুলো এই যে রিটার্ন গুলা, এই রিটার্ন গুলার অ্যাভারেজ হচ্ছে 0.34, আর এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5.30। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা নর্মালি বের করা যায় না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা আছে, ওই ফর্মুলা দিয়ে বের করছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 5.30। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু কমে গেছে, এই যে 8 ছিল, এখানে 4 ছিল, এই দুইটার মানে অ্যাভারেজ থেকে কিন্তু এটা কম, ঠিক আছে? এভাবে যদি আমরা মাইক্রো আর জিই এই দুইটাতে ইনভেস্ট করি
এটা আরেকটা পোর্টফোলিও বানাইলাম সাপোজ, মাইক্রো কেনিয়া এবং জিই কেনিয়া, তাহলে আমার এভারেজ রিটার্ন 0.03, আর আমার রিটার্ন রিস্ক অনেক কমে গেছে 4.95। সেম ভাবে ডেল এবং জিই নিয়েও বানানো যায়। ঠিক আছে, ওই যে এই যে লাস্টে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলো কিভাবে বের করছে, বের করার যে ওই যে ফর্মুলা আছে আমাদের, এবং ফর্মুলাতে আমরা জানি কোরিলেশন কোএফিসিয়েন্ট লাগে। এই যে কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু গুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এটা কিছুই না, আসার মতো কিছু নেই। এগুলা কিভাবে ক্যালকুলেশন করতে হয়? হ্যাঁ, এখানে একটা কোয়েশ্চেন ছিল আমার। কি? শুনছে, এখানে যে পোর্টফোলিও তৈরি করা হলো না, হ্যাঁ হ্যাঁ, এখানে পোর্টফোলিও যে তৈরি মা- করুন। এখানে যে মাইনাসের যে রিটার্ন গুলো আছে, হ্যাঁ তো আমি এরকম একটা প্রশ্ন করছিলাম যে যদি মাইনাসের গুলো আমরা আগে থেকে বাদ দিয়ে দিই, তাহলে তো আমাদের যদি নেগেটিভ রিটার্ন এগুলো আমরা আগে থেকে কেন বাদ দিতেছি না? পোর্টফোলিও তৈরি করার সময় আমরা কেন নেগেটিভ গুলো নিতেছি? যেহেতু আমি বুঝতেছি এখানে নেগেটিভ রিটার্ন আসবে, তাহলে আমরা এটা আগে থেকে বাদ দিয়ে দিই। মানে এই ধরনের একটা প্রশ্ন করছিলাম, পরে ম্যাম বলছিল যে মানে নেগেটিভ গুলাও, মানে যদি আমি ভালো পোর্টফোলিও তৈরি করতে চাই তাহলে নেগেটিভ গুলাও নাকি ভালো কাজ করে, মানে কিসের জন্য আমি তা ভালো করে বুঝি নাই ওই সময়। আচ্ছা, যে কোনো আমার সিকিউরিটিতে, প্রশ্নটা কি বুঝছো? হ্যাঁ যে কোনো সিকিউরিটিতে ইনভেস্ট করলে যে তুমি সবসময় পজিটিভ রিটার্ন পাবা এমন না বিষয়টা, লাভ লস তো থাকেই। তো আমরা সবসময় আসলে লাভ দেখে অভ্যস্ত। আমার কাছে এটা ভালো লাগতেছে যে এই প্রথম আমি একটা লস দেখতেছি। মানে বেশিরভাগ ইয়াতেই দেখি খালি লাভ আর লাভ, এত লাভ হইলে তাহলে মানুষ মানে ইয়া করে না কেন, ইনভেস্ট করে না কেন? ঠিক আছে, যাই হোক, মাইক্রোতে যদি আমি আলাদাভাবে ইনভেস্ট করি আমার লাভ লসটা এরকম হইতে পারে, আমি যে করবোই এরকম না, মানে করতেই হবে এরকম না। আমি দেখতেছি, আমার চোখের সামনে ইনফরমেশন গুলো আছে। মাইক্রোতে ইনভেস্ট করলে আমার রিটার্ন সিরিজটা এরকম, ডেলে ইনভেস্ট করলে আমার রিটার্ন সিরিজটা এরকম। আর আমি যদি মাইক্রো এবং ডেল দুইটাকে একসাথে ইনভেস্ট করি তখন আমার রিটার্ন সিরিজটা হবে এরকম, আমি যে করব এরকম না। আমি দেখতেছি যে এখান থেকে রিটার্ন মাত্র 0.34। কারণ কি 0.34? কারণ হচ্ছে এই যে এখানে মাইনাসের বড় একটা গাফলা আছে, এই যে মাইনাসের একটা বড় ভ্যালু আছে। তা আমি যখন দেখলাম যে রিটার্ন এভারেজ রিটার্ন মাত্র এত 0.34, না তাহলে এটাতে ইনভেস্ট করবো না, এই পোর্টফোলিও আমি বাদ দিয়ে দিব। ঠিক আছে, এরকম আমি ভালো একটা পোর্টফোলিও খুঁজবো, আমাকে তাকে খুঁজতে হবে যে কোনটা ভালো। তো বুঝছো এখন জিনিসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যে ঠিক করে আছে। ফেলছি এরকম বিষয়টা না, আমি জাস্ট দেখতেছি, এরপরে আমি ডিসিশন তো পরে নিব। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। এখন তাইলে পরের স্লাইডে যাই। এখানে আমি এটা আমাদের শেষ। এখন স্যারের যে স্লাইড আছে সেখানে পরের স্লাইডে কি আছে? স্যারের পরের স্লাইডে আছে হচ্ছে পোর্টফোলিওর যে রিটার্ন সেটার ফর্মুলা। ঠিক আছে, পোর্টফোলিও রিটার্নের ফর্মুলা, এখানে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা নিয়ে আসছিলাম আগেই, তাহলে পোর্টফোলিও রিটার্নের ফর্মুলাটা আনছিলাম না, এটা ভাবছিলাম যে লিখবো, এই ভাই শর্ত। তাহলে পোর্টফোলিও রিটার্নের ফর্মুলাটা লিখি, যেটা হচ্ছে আর আর বার্স পি, ছোট করে থাকবে পি, আর বার পি। ঠিক আছে, এটা তো ওই যে বারটা উপরে থাকবে। এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও রিটার্ন সিম্বল এটা। তাহলে সমান কি হবে? আর বার পি সমান হবে হচ্ছে যে এক্স আই বা X1 দিলাম, X1 R1 প্লাস প্লাস X2 R2, এভাবে প্লাস কন্টিনিউ হইতে থাকবে, X3 R3 এভাবে কন্টিনিউ হইতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আর বারের ফর্মুলা, মানে পোর্টফোলিওর রিটার্ন কত, একটা পোর্টফোলিও থেকে আমি কত পার্সেন্ট রিটার্ন পাবো, সেটার ফর্মুলা হচ্ছে X1। এই X1 গুলা মানে কি? মানে হচ্ছে ওয়েট, আমি কত পার্সেন্ট ইনভেস্ট করতেছি আমার অ্যাসেটের। ঠিক আছে, একটা এক্সাম্পল যদি দেই, এক্সাম্পল লাগবে। সাপোজ আমি আমার 50% টাকা ইনভেস্ট করলাম, আহ সিম্বল না থাকাতে খুব অসুবিধা। 50% টাকা ইনভেস্ট করলাম শেয়ারে, তাহলে শেয়ারের রিটার্ন সাপোজ হচ্ছে 10% প্লাস। এই ফারহান, নোটেশন গুলো তোর লিখতে সমস্যা হলে ড্র কর, ড্র করলে মানে ইজি হবে।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ভালো বলছো, তাহলে ড্র করে ফেললে হবে। তাহলে 50% টাকা ইনভেস্ট করছিলাম শেয়ারে, শেয়ারের এভারেজ রিটার্ন হচ্ছে 10, মানে শেয়ারের রিটার্ন হচ্ছে এভারেজ রিটার্ন 10, আমি এটা ইয়া করে রাখি, প্লাস X2, তাই না? X2 হবে হচ্ছে আরো 50%, তাহলে ইনটু আরেকটা যে R2, এই R2 মানে কি রিটার্ন 2, তাহলে রিটার্ন 2 নাম্বার যে ইয়াটা আছে, অ্যাসেটটা আছে, সেটা রিটার্ন, তাহলে এটা রিটার্ন ধরলাম সাপোজ 12%, তাহলে এই তো সমান আনসার যা আসে, তাহলে 5 আর 6 11, 11 আসতেছে। এটা হচ্ছে তাহলে আর বার, এটা তো সহজ, তাহলে পোর্টফোলিও রিটার্ন বের করা সহজ, জাস্ট প্রত্যেকটা অ্যাসেটের রিটার্নকে ওয়েট দিয়ে গুণ দেওয়া, X1 X2 এগুলো হচ্ছে ওয়েট, ওয়েট দিয়ে গুণ দেওয়া। এখন আসি পোর্টফোলিওর রিস্ক কেমনে বের করে। তাহলে পোর্টফোলিও রিস্কের জন্য আমরা প্রথমে এই জিনিসটা দেখতে পারি, এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের যে কোনো মানে রিস্ক বের করার ফর্মুলা, যে আরপি, এই যে আমি আরপি বের করলাম, রিটার্ন আর বার পি, এটা বের হয়েছে না, এটা তো আর বার পি বের হয়েছে, এই যে আর বার পি, এটা এখানে যেটা বের করছি ক্যালকুলেশন করে, এটা হচ্ছে আর বার পি। আর প্রত্যেকটা আহ আর বার পি এর ভ্যালুটা কি হবে, আর পি, আর পি কি 10 হবে, 10 12, তাই না? এই 10 থেকে মাইনাস করবো অ্যাভারেজ 11, আবার 12 থেকে মাইনাস করবো অ্যাভারেজটা। ঠিক আছে, এটা হচ্ছে মানে বেসিক ফর্মুলা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বেসিক ফর্মুলা, এটা আমরা জানি যে এক্সপেক্টেড চিহ্নটা যদি আমি সামনে দিয়ে দিই, তখন কিন্তু আমার কি করা লাগে না, ওই এম দিয়ে ভাগ দেওয়া অথবা পিআই দিয়ে গুণ দেওয়া, এটা কোনোটাই করা লাগে না, কারণ এক্সপেক্টেড চিহ্নটা সামনে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এক্সপেক্টেড আর পি মাইনাস আর বার পি তার উপরে হোল স্কোয়ার, এটা কিন্তু আমাদের ভেরিয়েন্সের ফর্মুলা। এখন আর পি মানে কি, আর পি মানে কি এই জিনিসটা লেখা যায় না, একটু একটু আগে আমি যেটা লিখলাম, এই যে এখানে X1 R1 X2 R2, এটাই না আর পি এর ফর্মুলা। হ্যাঁ, এই যে আর পি সমান লাগছে X1 R1 X2 R2। এখানে বার হবে না, এখানে ব্যাস লাগতেছে এই কারণে একটু, এখানে বার হবে না, এখানে আগে পোর্টফোলিও রিটার্নটা বের করে নিতে হবে। এখানে হচ্ছে আমি কি বের করলাম, একটা পোর্টফোলিওর রিটার্ন, মানে একটা পোর্টফোলিওতে কয়টা অ্যাসেট থাকে, 2টা বা 3টা অ্যাসেট থাকে, তাহলে একটা অ্যাসেটের রিটার্ন হচ্ছে 10%, সেখানে আমি ইনভেস্ট করছি আমার 0.5 টাকা, আরেকটা অ্যাসেটে হচ্ছে 12% রিটার্ন, আমি ইনভেস্ট করছি 0.5 টাকা, তাহলে এই দুইটা থেকে যে রিটার্নটা আসতেছে অ্যাভারেজ, সেটাই কিন্তু আমার পোর্টফোলিওর রিটার্ন। তাহলে এটা একটা পোর্টফোলিও, এইরকম ভাবে আরো যদি 4-5টা পোর্টফোলিও বানাই, ঠিক আছে, আরো যদি 4-5টা আমি পোর্টফোলিও বানাই, সেগুলার এই যে 3টা পোর্টফোলিও হয়ে গেল, এখন এখানে ভ্যালুগুলো একটু চেঞ্জ করা দরকার। আচ্ছা ধরে নিলাম চেঞ্জ করছি, এই যে 3টা পোর্টফোলিও রিটার্ন হইলো না আলাদা আলাদা, এটা একটা পোর্টফোলিও, এটা একটা পোর্টফোলিও, এটা একটা পোর্টফোলিও, এই 3টা পোর্টফোলিও রিটার্নকে যদি আমি আবার অ্যাভারেজ করি, এটা রিটার্ন, এটার ক্যালকুলেশন করলে কত আসে, এটা আসছে সাপোজ 11, এটার ক্যালকুলেশন করলে আসে সাপোজ 12, এটা আসে সাপোজ 13। এই 3টা হচ্ছে আমার 3টা পোর্টফোলিও, এই 3টা পোর্টফোলিওকে রিটার্নকে যদি আমি আবার অ্যাভারেজ করি, তাহলে হবে এই যে আর বার পি, তখন হবে এই জিনিসটা আর বার পি, এটা ঠিক আছে। এরপরে আর বার পি, এখন আসি তাহলে এই এই জিনিসটা কি আসলে, এই জিনিসটা আরপি মানে কি, তাহলে আরপি মানে হচ্ছে এই যে X1 R1 X2 R2, ঠিক আছে। পোর্টফোলিও রিটার্ন মানে হচ্ছে, পোর্টফোলিও রিটার্নের ফর্মুলা এটা, এটা মুখস্থ করে নিলেই হবে, না বুঝলেও, আর মুখস্থ করলেই বোঝা যাবে, কোনো ব্যাপার না। আর আর বার পি এর ফর্মুলা হচ্ছে এই জিনিসটা, এই ব্র্যাকেটটা, যেহেতু এটা অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ কার অ্যাভারেজ, এই যে এটা 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 এই 3টার যে অ্যাভারেজ, এই যে R1, আর বার 1 এর সাথে গুণ দিব X1, আর বার 2 মানে এই যে পোর্টফোলিও, এই যে পোর্টফোলিওটার, সেটার, সেটাকে ওয়েট দিয়ে গুণ দিব, তাহলে আর পি এর ফর্মুলা বসাইলাম, আর বার পি এর ফর্মুলা বসাইলাম,
এরপরের লাইনটা কি হয়েছে? পরের লাইনটাতে জাস্ট এইখানে x1 r1 আছে, এখানেও x1 r1 আছে, এখানে x1টা কমন নেওয়া হয়েছে, এই দুইটার মধ্যে x1টা কমন নিছে এই যে। তাহলে বাকি থাকলো কি r1 যে মাইনাস আর বার, ওই যে আর বার এখানে আসলো। বাকি থাকলো কোন কোন কম্পোনেন্ট? আরো দুইটা কম্পোনেন্ট বাকি থাকলো, এই কম্পোনেন্টটা আর এই কম্পোনেন্ট। এই দুইটার মধ্যেও কিন্তু একটা জিনিস কমন যায়, x2, এই যে x2 কমন নিছে। বাকি থাকলো r2 মাইনাস আর বার 2। তাহলে এগুলো জাস্ট অ্যারিথমেটিক জিনিস। আচ্ছা, এরপরের কাজটা কি করছে? এটা এই সম্পূর্ণটাকে যদি আমি এ বলি, এই সম্পূর্ণটাকে আমি বি বলতে পারি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, ফর্মুলা লেখা যায় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আস্তে আস্তে যাই। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লিখলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এইখানে এখন প্রথম অংশটা, এই প্রথম অংশটার মধ্যে যে এক্স স্কোয়ার আছে না, এই যে এক্স স্কোয়ার, এটাকে সামনে নিয়ে আসলাম। এটা একটা কনস্ট্যান্ট, এক্স মানে কি ওয়েট, আর ওয়েট অবশ্যই একটা কনস্ট্যান্ট হবে। তাহলে এই কনস্ট্যান্টটাকে সামনে নিয়ে আসা যায়, আমরা পড়ছিলাম একটা এই এক্সপেক্টেড ভ্যালুর যে ক্যারেক্টারিস্টিক্স, ওইখানে পড়ছিলাম যে কনস্ট্যান্টকে বাহিরে নিয়ে আসা যায়। তাহলে এক্স স্কোয়ারকে বাহিরে নিয়ে আসলাম, বাকি থাকলো কি এক্সপেক্টেড, এই যে ই ই, আর এই যে পুরা ব্র্যাকেটটা, এই যে পুরা ব্র্যাকেটটা দেখে দেখে লিখলাম, প্লাস এই যে দিলাম প্লাস 2x1 x2। এই যে এক্সপেক্টেড চিহ্নটা, এটাকে আমি ভাগ করে দিতেছি, এইটার উপরে ভাগ করে দিলাম, এটার উপরে দিয়ে দিলাম এক্সপেক্টেড সাইনটা, এটার উপরেও দিয়ে দিলাম এক্সপেক্টেড সাইনটা। মানে ই হচ্ছে আমি এটাও কিন্তু আমাদের আমাদের প্রথম ক্যারেক্টারিস্টিক্স, যে ই কে কি করা যায়, বন্টন করে দেওয়া যায়, প্রথম কম্পোনেন্টের উপরে, সেকেন্ড কম্পোনেন্টের উপরে, থার্ড কম্পোনেন্টের উপরে, এভাবে বন্টন করে দেওয়া যায়। এই যে তাহলে এখানে ই আছে, এখানেও ই আছে, এই যে yes। আর কনস্ট্যান্ট গুলাকে আমি বাইরে রাখলাম। আচ্ছা, এতে লাভ হইলো কি? লাভ হইলো হচ্ছে এই যে এক্স স্কোয়ারের জায়গায় বসাইলাম, আর এতটুকু মিললা, এই যে এক্সপেক্টেড সাইনটা থাকলে আর ব্র্যাকেটের মধ্যে এই দুইটা জিনিস, এটা কি আমাদের ভেরিয়েন্সের ফর্মুলা না? এক্সপেক্টেড আর এই দুইটা জিনিস, এই যে স্কোয়ারটা, এটা কিন্তু আমাদের ভেরিয়েন্সের ফর্মুলা। তাহলে এই যে সিগমা স্কোয়ার লিখলাম। আচ্ছা, এরপরে প্লাস, এই যে প্লাস 2x1 x2 লিখলাম। এখন এই জিনিসটা খেয়াল করি, এটা কিন্তু একটা কোভেরিয়েন্সের ফর্মুলা, এই জিনিসটা কিন্তু কোভেরিয়েন্সের ফর্মুলা। এটা এই লাইনে আবার ঠিকঠাক লিখছে, কোনো কাজ করে নাই, পরের লাইনে কোভেরিয়েন্স লিখছে। আচ্ছা, এটা আপাতত রাখলাম। এখানে তাহলে কি হবে, এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার 2 জায়গায় থাকলো, এটা সমান কি লেখা যায়, সিগমা স্কোয়ার 2 লেখা যায়, কারণ এটাও কিন্তু সিগমা স্কোয়ারের সূত্র, মানে ভেরিয়েন্সের সূত্র। এই যে এক্সপেক্টেড সাইন আছে, আর এখানে প্রত্যেকটা ভ্যালু থেকে তার অ্যাভারেজ মাইনাস করছে, স্কোয়ার আছে। আচ্ছা, তাহলে শর্টকাটে কি লেখা যায়, এটা সেম থাকলো, লাস্টেরটা এই যে সেম থাকলো, আর এই যে মাঝেরটা 2x1 x2, এই যে 2x1 x2 সেম। আর এই পুরাটা সমান হচ্ছে কি কোভেরিয়েন্স, এই যে এক্সপেক্টেড এর পরে এই পুরাটা, এই পুরাটা হচ্ছে কি কোভেরিয়েন্সের ফর্মুলা, এই যে সিগমা 1 2। ঠিক আছে, আমরা কোভেরিয়েন্সের ফর্মুলা কিন্তু এরকমই জানি। কোভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে এরকম, এখানে এক্সপেক্টেড সাইন থাকাতে নিচে কিছু নাই, এক্সপেক্টেড সাইনটা না থাকলে নিচে একটা ভাগ থাকতো, কিছু একটা দিয়ে ভাগ থাকে। এটা হচ্ছে আমাদের কোভেরিয়েন্সের ফর্মুলা। ঠিক আছে, এই ডিরাইভেশনটা মোটামুটি ইম্পর্টেন্ট, আসলে এটা আসতে পারে। অথবা এখানে তো আমরা দুইটা অ্যাসেট নিয়ে দেখছি না, এই যে x1 r1 x2 r2, এখানে আমাদের কয়টা অ্যাসেট, দুইটা অ্যাসেট। একটু পরে তিনটা অ্যাসেট নিয়ে আসবে, ওইটা মনে হয় আমার কাছে আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ এইটা তো আমরা মানে একদম বাচ্চা কাল থেকেই দেখে আসতেছি এই ফর্মুলাটা। আচ্ছা, যাই তাহলে পরের টপিকে, পরের ইয়াতে কি আছে, পরের স্লাইডে, যেটা হচ্ছে আমাদের 20 নাম্বার স্লাইড, 20 নাম্বার স্লাইড আমাদের শেষ। 21 নাম্বার স্লাইডে কিছু থিওরি কথাবার্তা বলছে। এই যে এখানে কোভেরিয়েন্স টার্মটা পড়ছি না, কোভেরিয়েন্স,
এই কোভেরিয়েন্স টার্মটা বলতেছে বড় হইতে পারে ছোট হইতে পারে, কখন বড় হবে কখন ছোট হবে এই রিলেটেড কিছু কথাবার্তা বলছি। এটা একটু বলি তাইলে। কোভেরিয়েন্স লার্জ হবে কখন? কোভেরিয়েন্স মানে কি? মানে হচ্ছে দুইটা অ্যাসেটের মধ্যে সম্পর্ক। তাহলে কোভেরিয়েন্সটা লার্জ হবে তখনই যখন দুইটা স্টকেরই একই সাথে ভালো কন্ডিশন হবে, একই সাথে খারাপ কন্ডিশন হবে। আমাদের এই যে 5টা অ্যাসেট ছিল না এক্সাম্পলটাতে, এই অ্যাসেটের মধ্যে কোন দুইটা অ্যাসেট একই সাথে ভালো করতেছে একই সাথে খারাপ করতেছে একটু খেয়াল করলে পাওয়া যাবে। অ্যাসেট 1 এর রিটার্ন আর অ্যাসেট 2 এর রিটার্নটা দেখলে কি মনে হয়? 15, 16, 9, 10, 3, 4। তার মানে এই অ্যাসেট দুইটার মধ্যে কোভেরিয়েন্সটা কেমন হবে? লার্জ হবে না? কারণ ভালো অবস্থায় দুইটাই ভালো করতেছে, খারাপ অবস্থায় দুইটাই খারাপ করতেছে। তাহলে অ্যাসেট 1 এবং অ্যাসেট 2 এর আমি যদি কোভেরিয়েন্স ক্যালকুলেশন করি সেটা অনেক বড় ভ্যালু আসবে। অল্টারনেটিভলি অ্যাসেট 1 এবং অ্যাসেট 3 এই দুটার কি অবস্থা? অ্যাসেট 1 এবং অ্যাসেট 3 একটা ভালো করলে আর একটা খারাপ করতেছে, তাইলে এই দুইটার কোভেরিয়েন্সটা কেমন হবে? এই দুইটার কোভেরিয়েন্সটা নেগেটিভ হবে বা ছোট হবে, অনেক ছোট হবে, নেগেটিভও হইতে পারে। এটাই হচ্ছে আমাদের 21 নাম্বার স্লাইডে বলছে। ঠিক আছে, 21 নাম্বার স্লাইডে এই দুইটা কথাই বলছি। এরপরে যাই তাহলে 22 নাম্বার স্লাইডে। 22 নাম্বার স্লাইডে হচ্ছে এই দুইটা জিনিস। প্রথমে দেখি এটা, এরপরে এটা। এগুলা কি ক্যালকুলেশন আমরা অলরেডি আমরা দেখে ফেলছি কি এই জিনিসগুলো আসলে কি। এখানে আমাদের সিকিউরিটি 1 এবং সিকিউরিটি 2 এই দুইটার কোভেরিয়েন্স ক্যালকুলেশন করছে। প্রথম অংশটা এই যে প্রথম দুইটা কলাম, প্রথম 3টা কলাম মিললা, পরের 3টা কলামে হচ্ছে সিকিউরিটি 1 এবং সিকিউরিটি 3 এর কোভেরিয়েন্স। আমি যেটা বলছি যে বেশি হইতে পারে 1 এবং 3 এর কোভেরিয়েন্সটা কি হবে? 1 এবং 2 এর কোভেরিয়েন্সটা বড় হবে এবং 1 এবং 3 এরটা ছোট হবে। ওরা এটা ক্যালকুলেশন করে দেখাইছে 1 এবং 2 এর কোভেরিয়েন্স। তাহলে কিভাবে বের করে কোভেরিয়েন্স দেখি। এই যে 15, 9, 3, ঠিক আছে, 15, 9, 3 এগুলো কিন্তু আমার অ্যাসেট 1 এর রিটার্ন এবং 9 হচ্ছে আমার অ্যাসেট 1 এর এভারেজ রিটার্ন। তাহলে কোভেরিয়েন্স এর ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে প্রত্যেকটা রিটার্ন থেকে তার এভারেজকে মাইনাস করা। এই যে 15 থেকে 9 মাইনাস করলাম। অল্টারনেটিভলি সাথে সাথে আমি কি করলাম, সিকিউরিটি 2 যেটা আছে সেটার রিটার্ন হবে 16, প্রথম গুড হইলে 16 থেকে আমি এভারেজটা মাইনাস করলাম। তাহলে এটার ডেভিয়েশন আসলো 6, এটার ডেভিয়েশনও 6। এই দুইটাকে মাল্টিপ্লাই করাই তো আমাদের মানে কোভেরিয়েন্স, তাই না? মানে একটু ভাগ দিতে হবে পরে। তাহলে মাল্টিপ্লিকেশনটা শেষ হইলো 36। এই যে আমরা একটু আগে ফর্মুলাটা দেখলাম না, এই যে যেটা এক্সপেক্টেড R1 মাইনাস আর বার, R2 মাইনাস আর বার। তাহলে আমরা এই পর্যন্ত কতটুকু কাজ করলাম? এই ব্র্যাকেট দুইটা কাজ করলাম। এই এক্সপেক্টেড সাইনটা কিন্তু এখনো বাকি আছে, মানে এভারেজ করাটা বাকি আছে। এভারেজটা একটু পরে করব। তাহলে মার্কেটের অবস্থা এভারেজ হইলে তখন কি অবস্থা? 9 মাইনাস 9, 10 মাইনাস 10। তাহলে এই দুটাকে গুণ দিব, আসছে 0। 3 মাইনাস 9, 4 মাইনাস 10, আসছে 36। এই তিনটাকে যোগ করব, যোগ করলে কত আসলো? 72। এই 72কে এখন অ্যাভারেজ করব। 72কে অ্যাভারেজ করব কিভাবে? আউটকাম কয়টা? গুড, অ্যাভারেজ, পুর, 3টা। এটাকে বলে এম। তাহলে এই 72কে আমি ভাগ দিব এম দিয়া। এম মানে 3, 3 দিয়া 72কে ভাগ দিলে এই যে 24। ঠিক আছে, এই যে 24। আচ্ছা, এই তাহলে কোভেরিয়েন্সটা বের করে ফেললাম। তাহলে এখন হচ্ছে 1 এবং 3 এর মধ্যে কোভেরিয়েন্সটা কেমনে? এই যে সিকিউরিটি 1 এবং সিকিউরিটি 3, তাহলে সেম 15 থেকে 9 মাইনাস 15 হচ্ছে গুড হইলে সিকিউরিটি 1 এর রিটার্ন, 9 হচ্ছে অ্যাভারেজ রিটার্ন। সিকিউরিটি 3 এর প্রথম রিটার্ন হচ্ছে 1, অ্যাভারেজ রিটার্ন 10। এই দুটাকে মাইনাস করে গুণ করলাম -54। এটা 0, এটা -54, সবগুলাকে যোগ করে আসলো কত? -108। এটাকেও 3 দিয়ে ভাগ দিব, এটাকেও 3 দিয়ে ভাগ দিলে আসতেছে -36। ওই যে -36। তাহলে এই যে দুইটা জিনিস, এই দুইটা কি কোভেরিয়েন্স ক্যালকুলেশন করলো। সেম ভাবে
আমি 1 এবং অ্যাসেট 4 আমার যে টেবিলের 4 নাম্বার অ্যাসেটটা আছে না, এই দুইটার মধ্যেও কোভেরিয়েন্স ক্যালকুলেশন করতে পারি। ওই দুইটার মধ্যে ক্যালকুলেশন করলে কোভেরিয়েন্স আসবে 0। 1 এবং 5 এর মধ্যে আমি কোভেরিয়েন্স ক্যালকুলেশন করতে পারি, আসবে 24। এগুলোর ক্যালকুলেশন করে দেখাই নাই। আচ্ছা, এখন এই যে ব্র্যাকেটের মধ্যে +1 দেওয়া আছে, -1 দেওয়া আছে, এগুলা কেমনে বের করছে? এগুলা বের করার জন্য একটা ফর্মুলা আছে। মানে +1 -1 এই জিনিসগুলা কি? এই জিনিসগুলা তো হইতেছে কোরিলেশন কোএফিসিয়েন্ট, তাই না? কোরিলেশন কোএফিসিয়েন্ট। কোরিলেশন কোএফিসিয়েন্টের ফর্মুলাটা স্লাইডে দেওয়া আছে, এখানে আমি কপি করি নাই। কোরিলেশন কোএফিসিয়েন্টের ফর্মুলাটা আমি লিখি। এই যে +1 -1 এগুলা কেমনে বের করব? তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্টকে আমরা প্রকাশ করি মনে হয় রো দিয়া। রো তো লেখার উপায় নাই, পি লিখলাম আমি। পি পি মানে রো আর কি। কার কার মধ্যে কোরিলেশন আমি দেখতে চাচ্ছি? 1 এবং 2 এর মধ্যে। প্রথমটা আমি 1 এবং 2 এর কোরিলেশনটা বের করতে চাচ্ছি। তাহলে কোরিলেশনের ফর্মুলা কি? ফর্মুলা দাঁড়াচ্ছে কোভেরিয়েন্স ডিভাইডেড বাই কোভেরিয়েন্স অফ 1 2। এই যে অ্যাসেট 1 এবং 2 এর যে কোভেরিয়েন্স, এটাকে ভাগ দিব কি দিয়া? এটাকে ভাগ দিব, ভাগটা আগে লিখি। ভাগ, ভাগ ভাগ হচ্ছে ইন্ডিভিজুয়াল সিগমা দিয়া। ইন্ডিভিজুয়াল সিগমা, তার মানে সিগমা 1। ও আচ্ছা, এটা ড্র করি আমি। এটাকে ভাগ দিব সিগমা 1 এবং সিগমা 2 দিয়া। তাহলে কোভেরিয়েন্স কে সিগমা 1 এবং সিগমা 2 দিয়ে ভাগ দিলে পাওয়া যায় হচ্ছে রো। এখন তাহলে চেক করে নেওয়া যায় আমাদের কোভেরিয়েন্স কত? 72। সরি, কোভেরিয়েন্স হচ্ছে আমাদের 24, তাই না? আমাদের কোভেরিয়েন্স কত? 1 এবং 2 এর কোভেরিয়েন্স দাঁড়াচ্ছে 24। আর সিগমা 1 এবং সিগমা 2, তার মানে অ্যাসেট 1 এর সিগমা, অ্যাসেট 2 এর সিগমা, এগুলা কত? এই যে এখানে আমরা ফার্স্টে বের করে রাখছিলাম, অ্যাসেট 1 এর সিগমা 4.9 এবং অ্যাসেট 2 এর সিগমা 4.9। এই 4.9 এবং 4.9 দিয়ে যদি আমি ভাগ দেই, 4.9 স্কয়ার দিয়ে যদি আমি ভাগ দেই, তাহলে চলে আসবে কি? এই +1 চলে আসবে। ঠিক আছে, +1 চলে আসার কথা। এই হচ্ছে, এভাবে কোরিলেশন কোএফিসিয়েন্টটা বের করছে। সেম ভাবে এটাও বের করছে। ওকে, এরপরে আমাদের খুব সম্ভবত শেষের দিকে প্রায়, কনসিডার 3 অ্যাসেট কেস। এখন যাব 3টা অ্যাসেট হইলে কি অবস্থা। 2টা অ্যাসেটের আমরা কি দেখলাম? 2টা অ্যাসেটের পোর্টফোলিও রিটার্ন দেখলাম, 2টা অ্যাসেটের রিস্কের ফর্মুলা দেখলাম। এখন 3টা অ্যাসেট হইলে সেটার রিস্কের ফর্মুলা কি? আচ্ছা, রিটার্নের ফর্মুলাটা কি হবে 3টা অ্যাসেটের ক্ষেত্রে? রিটার্নের ফর্মুলা সিম্পল, তাই না? আগেরটার সাথে জাস্ট আমরা কি করব, ওই এটার সাথে R3 এগুলো যোগ করে দিব, X3 R3 যোগ করে দিব। প্লাস হবে হচ্ছে প্লাস 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 X3 R3। এটা হচ্ছে আমার পোর্টফোলিওর রিটার্ন 3 অ্যাসেট কেস। ঠিক আছে, 3টা অ্যাসেট হইলে আমার পোর্টফোলিও রিটার্ন হবে X1 R1, X2 R2, X3 R3 এর যোগফল। আচ্ছা, তাহলে 3টা অ্যাসেট হইলে তখন আমরা রিস্ক কেমনে বের করব, সিগমা কেমনে বের করব? 4টা অ্যাসেট হইলে রিটার্ন সহজ বের করা, মানে রিটার্নের ফর্মুলাতে কোনো ঝামেলা নাই, জাস্ট যোগ হবে। কিন্তু রিস্কের ফর্মুলাটা দিন দিন বড় হবে। তাহলে এগেইন আমরা এই জিনিসগুলো দেখছিলাম শুরুতে আগে, 2টা অ্যাসেটের ক্ষেত্রে, যে এই যে এতটুকু ফর্মুলা লিখতে হয় বেসিক্যালি একদম শুরুতেই। এক্সপেক্টেড আরপি মাইনাস আর বার পি হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। এখন এটা আমরা মান বসাবো। আরপি পোর্টফোলিও রিটার্নের ফর্মুলা এটা, এই যে বসাইছে X1 R1,
x2 r2 x3 r3, এই আর পির জায়গায় এই তিনটা আইটেম বসানো হইলো। আর বার পি, আর বার পি মানে কি, এই যে r1 বার আর বার 2 এই সবগুলাকে আবার ওয়েট দিয়ে গুণ করা, এটা হচ্ছে আর বার পি এর ফর্মুলা। তাহলে আর পি এর ফর্মুলা এটা, আর বার পি এর ফর্মুলা এটা, তার উপরে স্কয়ার তো আছে, এই যে স্কয়ার আছে। এরপরে কি করলো, এই যে x1 r1 আর এই ব্র্যাকেটের মধ্যে x1 r1 এই দুটোর মধ্যে একটা মিল আছে x1, তাহলে x1 কমন নিল, বাকি দুইটা ব্র্যাকেটের মধ্যে থাকলো। এই x2 আর আর এইটা এই দুইটার মধ্যে আবার x2 কমন নিল, বাকি থাকলো এই জিনিসটা। সেম ভাবে এটাও। এরপরে কি করলো, এই পুরাটাকে এ ধরছে, এই পুরাটাকে বি ধরছে, এই পুরাটাকে সি ধরছে, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হচ্ছে আমাদের একদম ওই এর ফর্মুলা, একটা অ্যারিথমেটিক ফর্মুলা, এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা এটা। সো এটা বসাইলাম, বসানোর পরে এরপর লাইনে কি হবে তাহলে, এরপরের লাইনটা হবে তাহলে এটা, ওই যে এক্স স্কোয়ার গুলাকে বাহিরে নিয়ে আসা, এই যে এক্স স্কোয়ার এগুলাকে বাহিরে নিয়ে আসছে আগেরটার মতো হুবহু। তাহলে কি দাঁড়াচ্ছে লাস্ট লাইনটা, এক্স স্কোয়ার সিগমা স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার 2 সিগমা স্কোয়ার 2 প্লাস এক্স স্কোয়ার 3 সিগমা স্কোয়ার 3 প্লাস ওইগুলো বাকি অংশটাই যায়। ঠিক আছে, এই এই জিনিসটা নতুন আসছে, এই অংশটা এক্স স্কোয়ার 3 সিগমা স্কোয়ার 3, আর এই জিনিসগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল জাস্ট এখানে 2, এই অংশটা ছিল এটা, এখন এই দুইটাও যোগ হয়েছে। ঠিক আছে, এই যে তো বোঝাই যায় যে এই যে কোভেরিয়েন্সের ফর্মুলা, তাহলে সিগমা 1 2 এখানে সিগমা 1 3 সিগমা 2 3, তাহলে এই লাইনটা থেকে এই লাইনটা আসছে। ঠিক আছে, আর খুব বেশি এক্সপ্লেন করলাম না। আচ্ছা, পরের এখানে আরেকটা জিনিস আছে, এই যে এই লাইনটাকে আবার এইভাবে লেখা যায়, শর্ট করে সিম্বল সিম্বল দিয়ে এইভাবে লেখা যায়। কেন এটা লিখছে, এই যে এক্স স্কোয়ার 1 সিগমা স্কোয়ার 1 এক্স স্কোয়ার 2 সিগমা স্কোয়ার 2, এখানে জাস্ট কি চেঞ্জ হইতেছে, 1 এর জায়গায় 2 আসলো, 2 এর জায়গায় 3 আসলো, তাই না? এই 1 2 3 চেঞ্জ হইতেছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি, একটা সামেশন চিহ্ন দিয়ে দিতে পারি। এই যে প্লাস আছে, প্লাস আছে, প্লাসের জন্য সামেশন চিহ্ন দিয়ে দিলাম। আর এই 1 2 3 এগুলাকে আউট করে আমরা জে বসাই দিতে পারি অথবা আই বসাইতে পারি। তাহলে এই পুরাটাকে শর্ট করে এইভাবে লেখাই যায়। এগেইন এই যে বাকি যে তিনটা, এই তিনটাকেও শর্ট করে এইভাবে লেখা যায়। তাহলে এই তিনটাকে শর্ট করে ডাবল সাম কেমনে আসছে, যেহেতু 2 আছে, এই যে 2 এখানেও 2 এখানেও 2, তাহলে 2 দিয়ে কিছু একটারে গুণ করা যে কথা। ঠিক আছে, 2 দিয়ে একটা জিনিস